আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ফর্ম নিয়ে কিছু কথাবার্তা বলবো এবং আগামী পর্বেও আমরা ফর্ম নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো আজকে ফর্মের প্রথম যে ব্যাপারটি আমি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে যে এখানে একটি কোড ইউজ করা হয়েছে, যে ফর্ম অ্যাকশন। ফর্মটি ফর্ম ডট পিএইচপি, মানে এখানে সাবমিট বাটনে ক্লিক করার পর এই ফর্ম ডট পিএইচপি ফাইলটিতে চলে যাবে এবং মেথড পোস্টের মাধ্যমে আমরা এই ফর্মের ডাটাগুলো কালেক্ট করব। ফর্মের ডাটাগুলো কালেক্ট করার জন্য আমরা তিনটি জিনিস ব্যবহার করতে পারি, একটি হচ্ছে পোস্ট, আরেকটি হচ্ছে গেট, আরেকটি হচ্ছে কুকিজ। তো যাই হোক, সেই ক্ষেত্রে এখন এখানে সিম্পল HTML এর একটি ফর্ম তৈরি করা হয়েছে, যে ইউজার নেম, যেটি কারণে এখানে এসছে ইউজার নেম। এরপর হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, এটা টেক্সট টাইপের, এবং নেম দেওয়া হয়েছে ইউজার নেম, ভ্যালু যেটি এখানে অ্যাড করা হবে সেটি। এরপর হচ্ছে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড ইউজ করা হয়েছে, টাইপ দেওয়া হয়েছে পাসওয়ার্ড এবং নেম পাসওয়ার্ড, ভ্যালু যেটি দেওয়া হবে। তারপর একটি ব্রেক দেওয়ার পর এখানে নিচে সাবমিট বাটনটি চলে এসছে, যে ইনপুট সাবমিট, নেম সাবমিট, ভ্যালু সাবমিট এবং ফর্ম ট্যাগটি ক্লোজ করা হয়েছে। সিম্পল একটি ফর্ম তৈরি করার জন্য যে HTML ট্যাগ ইউজ করা লাগে সেইটাই ইউজ করা হয়েছে। এরপর এখানে আমার এই কোডের রেজাল্টটি এখানে চলে এসছে। তো সেই রেজাল্টটির মধ্যে এখানে আমি যদি ধরুন এখানে দিলাম আতিক এবং পাসওয়ার্ড একটা কিছু দিলাম, এবং এবার যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে এখানে দেখুন আমার এটি ফর্ম ডট পিএইচপি এই ফাইলটিতে চলে গেছে। এবং ফর্ম ডট পিএইচপি ফাইলে চলে যাওয়ার পর এখানে দেখুন যে এখানে আমার যে রেজাল্টটা শো করছে সেই রেজাল্টটা এখানে এর ভেতর আমার ইউজার নেম আতিক, পাসওয়ার্ড যেটি আমি টাইপ করেছিলাম সেটি, এবং সাবমিট বাটনে সাবমিট, এবং সেখানে আমার আতিক এবং পাসওয়ার্ড এই জিনিসটি আবার আরেকটি লাইনে দেখাচ্ছে। তো ফর্ম ডট পিএইচপি ফাইলটিতে আমি কি কোড করেছি সেই কোডটি অ্যাকচুয়ালি এখানে দেওয়া হয়েছে, যে আমি প্রি ট্যাগের ভেতর, যেটি আমরা আগে দেখেছিলাম যে অ্যারের ভেতর প্রিন্টার এবং পোস্ট এর মাধ্যমে যেই ডাটাগুলো পেয়ে থাকি সেই ডাটাগুলো শো করার জন্য, সেই কারণেই আমার অ্যারের ভেতর এই ডাটাগুলো, যে আতিক, আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটি দিয়েছিলাম সেটি, এবং সাবমিটের যেটি দিয়েছিলাম সেটি। এবং এর পরবর্তীতে আতিক এবং ইউজার নেম এখানে যে শো করছে, এখানে যে ইউজার নেম এবং আতিকটি শো করছে, এই ইউজার নেম আতিকটি এখানে আমি ওই ইউজার নেম যে ভেরিয়েবলটি ছিল সেই ভেরিয়েবল থেকে আমার যে পোস্টের মাধ্যমে যে রেজাল্টটা আমি এখানে দিয়েছিলাম সেই রেজাল্টটা এখানে শো করছে। আবার রেজাল্টটাকে এনেছি এবং পাসওয়ার্ডের মাধ্যমে সেই পাসওয়ার্ডটাকে এনেছি, এবং ইকোর মাধ্যমে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে শো করেছি, যার ফলে এই নিচে আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেখাচ্ছে। তো ধরুন আমি যদি এই পেজটাকে আবার রিলোড দেই তাহলে স্বভাবতই আমার এই অ্যারের ভেতর কোনো কিছু নাই, কারণ হচ্ছে এইবার কিন্তু আমি ওই আমার আগের ফর্ম থেকে এই পেজে আসি নাই, এই পেজে ডাইরেক্ট চলে এসেছি। যেহেতু ডাইরেক্ট চলে এসেছি সেহেতু অ্যারে বক্সটা এখন খালি, কারণ অ্যারের ভেতর সে কোনো ডাটা পায় নাই, এবং যেহেতু সে অ্যারের মধ্যে কোনো ডাটা পায় নাই সেহেতু ইউজার নেম এবং পাসওয়ার্ডও সে কালেক্ট করতে পারে নাই, এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড যেহেতু সে কালেক্ট করতে পারে নাই তার ফলেই আমাকে এখানে এরর নোটিশ দেখাচ্ছে যে আমি ইউজার নেম ডাটা কালেক্ট করতে পারি নাই, কোনো একটা কিছু মিসিং হয়েছে, তুমি চেক করো। আচ্ছা, তো সেই হিসেবে আমি যদি আবার পূর্বের ফাইলে ফিরে যাই, এটা হচ্ছে 48.php ফাইলটিতে, এবার যদি এইটা দেখাইলাম যে এইভাবে আমরা কাজ করতে পারি। এবার আমি পরের পেজটিতে চলে যাই, যে ডিটেক্টিং ফর্ম সাবমিশন, আমার 49.php ফাইলটিতে। এটাতেও সেম একই ওয়েতে আমার একটি ফর্ম তৈরি করা হয়েছে, বাট এইবার এখানে আমি জাস্ট ফর্ম 1.php, আগেরটির মধ্যে ছিল ফর্ম ডট পিএইচপি, এবার ফর্ম 1.php, এবং এখানে আমি যদি একটা কিছু দিলাম এবং এখানে পাসওয়ার্ড একটা কিছু দিলাম এবং সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন যে আমার এর মাধ্যমে সেই আগের মতোই ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়েছে এবং ফর্ম ওয়াজ সাবমিটেড, মানে আমার ফর্মটা সাবমিট হয়েছে এই কথাটা সে শো করছে, এবং ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে দেখাচ্ছে।
তো সেই হিসেবে এটার ক্ষেত্রে আমি কি করেছি, এটার ক্ষেত্রে জাস্ট একটু জটিল ওয়েতে আমি সেই একই কাজটাই করেছি, বাট একটু জটিল ওয়েতে করেছি। এবং আমি ইউজারকে এখানে আমার যেহেতু যেহেতু আমি এখনো ডাটাবেজ নিয়ে মানে মাইএসকিউএল নিয়ে কোনো কথাবার্তা বলি নাই, যেহেতু আমার ডাটাবেজ থেকে অ্যাডও করি নাই, ডাটাবেজ থেকে যে আমার ডাটাগুলো কালেক্ট করবে সেই ওয়েটাও এখন পর্যন্ত আমরা সেই পর্যন্ত এখনো যাই নাই। তো এর আগ পর্যন্ত যেহেতু ডাটাবেস পর্যন্ত যাই নাই, সেহেতু আমি জাস্ট এখানেই ইউজ করতেছি ডাটাবেস ছাড়া, সেহেতু ডাটাবেস থেকে ডাটা কালেক্ট করার মতো কোনো ওয়ে আমার আপাতত নেই। সেই কারণে আমি এই ডাটাগুলো কিভাবে শো করতে পারি সেটাই এখানে দেখানো হয়েছে। যে সেই হিসেবে প্রথমে যেটা হয়েছে, ইফ সেট পোস্ট সাবমিটেড, যে কোনো ডাটা যদি সাবমিট করা হয় তাহলে তুমি ইকো করো, যে শো করো যে ফর্ম ওয়াজ সাবমিটেড। যেমন আমরা একটা মেল পাঠানোর পর কন্টাক্ট পেজে গিয়ে আমি একটা মেল পাঠাইলাম, মেল পাঠানোর পরে আমাকে একটা মেসেজ পাঠাইলো যে হ্যাঁ হ্যাঁ তোমার মেসেজটা পাঠানো হয়েছে। ওই যে সাকসেসফুলি সাবমিট করা হয়েছে সেরকম যে একটা মেসেজ শো করে, সেই মেসেজটা শো করানোটাই অ্যাকচুয়ালি এটা। এবং পরবর্তীতে যেটা আমি করেছি যে এই যে ইফ সেট পোস্ট ইউজার নেম, সেই ইউজার নেমটা কালেক্ট করেছি। ইউজার নেম পোস্টের থেকে, যে ইউজার যে মাত্র আমি যেটা পোস্ট করলাম সেখান থেকে সেই ইউজার নেমটা কালেক্ট করেছে। যদি ইউজার নেম না থাকে তাহলে এখানে আপনি যদি চান কোনো আপনার কাস্টম মেসেজ শো করানোর জন্য, তাহলে এখানে কাস্টম মেসেজটা শো করিয়ে দিলে, লিখে দিলে সেই কাস্টম মেসেজটা শো করবে যে আপনার ডাটা ব্ল্যাঙ্ক বা ডাটা ব্ল্যাঙ্ক রাখা যাবে না, ইনপুট বক্স ব্ল্যাঙ্ক রাখা যাবে না, এরকম একটা যদি কোনো মেসেজ শো করাতে চান তাহলে সেই মেসেজটা আপনি শো করাতে পারেন। ঠিক একইভাবে পাসওয়ার্ডের ক্ষেত্রেও পাসওয়ার্ডটা সে কালেক্ট করেছে এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে সে যে ডাটাটা সেই ডাটাটা এখানে শো করিয়েছে। ঠিক একইভাবে যে বুলিয়ান টেস্ট, যে আমার ডাটা কি পাইলো বা পাইলো না। এবং এবার যদি আমি এই পেজটাকে রিলোড দেই, এবং রিলোড দেওয়ার পর এখানে আমার এরে মধ্যে কিছু নাই, স্বাভাবিক। এবার আমি আর ওই ফর্ম থেকে আসি নাই, ডাইরেক্ট এই পিএসপি পেজটিতে চলে এসেছি। সেহেতু এইবার সে কোনো ডাটা কালেক্ট করতে পারে নাই, এবং সেহেতু এইখানে যে পোস্ট ভেরিয়েবলটা রয়েছে, এই পোস্ট ভেরিয়েবল থেকে সে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড গুলো যে কালেক্ট করবে, স্বভাবতই সেই পাসওয়ার্ড এবং ইউজার নেম সে কালেক্ট করতে পারে নাই। সে কারণেই এখানে আমার সবকিছু এখন ব্ল্যাঙ্ক। আচ্ছা, ভেরি গুড। তো ব্ল্যাঙ্ক থাকলে আগের বার ব্ল্যাঙ্ক দিয়েছিলাম কিন্তু তখন আমাকে একটা এরর মেসেজ শো করেছিল, বাট এইবার আমি ব্ল্যাঙ্ক দিলাম কিন্তু আমার এরর মেসেজ শো করে নাই। কারণ হচ্ছে এই যে দেখেন এখানে দেওয়া হচ্ছে যে ইউজার নেম ইফ সেট পোস্ট ইউজার নেম, যে ইউজার নেম যেটা ইউজার যেটা অ্যাড করলো ইনপুট করলো সেই ইউজার নেমটা তুমি দেখাও, এবং পাসওয়ার্ডটা যেটা পোস্ট করলো সেই পাসওয়ার্ডটা তুমি দেখাও। কিন্তু ইউজার নেম যদি কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাড না করে, তখন আপনি এখানে কাস্টম মেসেজ যদি দিয়ে দেন তাহলে সেই কাস্টম মেসেজটা শো করবে যে কোনো ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয় নাই, বা আপনি ইউজার নেম পাসওয়ার্ড খালি রাখতে পারবেন না, এই টাইপের কোনো মেসেজ যদি তাকে দিতে চান তাহলে সেই মেসেজটা আপনি দিয়ে দিতে পারেন। জাস্ট এটা আমি একটা উদাহরণ দেওয়ার জন্য এই ব্যাপারটা দেখালাম। তো এইবার আমার সেই এররটাও শো করলো না, এবং আমি চাইলে আমার কাস্টম মেসেজ অনুযায়ী আমার ফর্মটাকে আরেকটু সুন্দরভাবে সাজাতে পারি, সেই জিনিসটা দেখানোর জন্যই এই কোডটা আমি করেছিলাম। এবং এই কারণেই এইবার আমার কোনো এরর না দেখে ব্ল্যাঙ্ক চলে এসছে, এবং এখানেও আমার যেহেতু ব্ল্যাঙ্ক আছে, বাট এখানে যদি আমি লিখে দিতাম যে ইউজার বক্স ক্যান নট বি ব্ল্যাঙ্ক, পাসওয়ার্ড ক্যান নট বি ব্ল্যাঙ্ক, দেন আমাকে সেই মেসেজটাই বা কাস্টম মেসেজটাই শো করতো। মানে আমার ফর্মটাকে আমি সুন্দরভাবে আমার মতো করে সাজাতে পারতাম, কোনো ওই মাইএসকিউএল এর বা ডাটাবেজের কোনো এরর মেসেজ বা পিএইচপির কোনো এরর মেসেজ আমাকে শো করতো না। তো এই হচ্ছে আমার ডিটেক্টিং ফর্ম সাবমিশনের যে ব্যাপারটা। এরপর আমি যদি পরের পেজে যাই, যে এতক্ষণ আমরা যে কাজটা করেছিলাম, যে দুইটা ফর্ম, ভিন্ন ভিন্ন দুইটা ফর্ম আমরা দেখলাম, সেই ফর্মে কিন্তু আমরা প্রথমবার form.php এবং form1.php দুইটি সেপারেট ফাইল ইউজ করেছি। যে আমার সাবমিট বাটনে ক্লিক করলে নতুন আরেকটি ফাইল ওপেন হয়েছে, ওই ফাইলে গিয়ে যা কিছু হওয়ার সেগুলো হয়েছে। বাট আমি যদি চাই যে না, আমার সেম পেজেই যেমন এখন আছে 50.php, এই পেজের মধ্যেই ফর্ম সাবমিট হবে, এই পেজের মধ্যেই আমার এরর মেসেজ বা যা মেসেজ দেখানো সেই মেসেজ দেখাবে, তাহলে আমাকে কি করতে হবে? তো এটার ক্ষেত্রে সিঙ্গেল পেজ ফর্ম প্রসেসিং এর ক্ষেত্রে যে আমার সব কাজ এক পেজের মধ্যেই হবে, এবং এক পেজের মধ্যেই আমার সেই এরর গুলো দেখাবে, এবং এক পেজেই ডাটা পপুলেশন হয়ে যা কিছু হওয়ার সেই কাজগুলো হবে। তো সেটার জন্য আমাকে কি করতে হবে?
সেটার জন্য আমাকে 2 ধাপে কাজ করতে হবে। এক ধাপে কাজ হচ্ছে যে প্রথমে আমার একদম হেডারের মধ্যে মানে একদম HTML ট্যাগ যে ডক টাইপ দেওয়ার পর তারপর HTML শেষ, তারপর বডি, এইসব যে লেখা হবে এর একদম শুরুতে প্রথমেই আমাকে যেটা করতে হবে এই পিএইচপির কোডটুকু অ্যাড করতে হবে। এবং এই পিএইচপির কোডটুকুর মধ্যে কি আছে, এই পিএইচপির কোডটুকুর মধ্যে ওই একই কাহিনী মানে আমার আগেরটার মতোই। সেটা হচ্ছে যে পোস্ট করলাম, পোস্টে ইউজার আমার যে ইউজার এখানে যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিবে সেই ইউজার নেম পাসওয়ার্ডটা সে কালেক্ট করবে। এবং এখানে আমি একটু কন্ডিশন অ্যাপ্লাই করেছি যে ইফ ইউজার নেম আতিক, যে আমি যদি এখানে ইউজার নেমটা আতিক বসাই তাহলে এবং পাসওয়ার্ড যদি 1 2 3 4 বসাই, যে এখানে পাসওয়ার্ডটা যদি 1 2 3 4 দেই তাহলে সে আমাকে দেখাবে সাকসেসফুলি লগ ইন। যেহেতু আমি ডাটাবেজের সাথে কানেকশন নাই সেহেতু আমি এখন এই আমার কোডিং এর মাধ্যমে এই কাজটা চালিয়ে দিচ্ছি, ডাটাবেজের সাথে মধ্যে এখনো যাচ্ছি না। কিন্তু স্বভাবতই আপনি যখন রিয়েল লাইফে কাজ করতে যাবেন তখন এখানে আপনার এই আতিক যে ভ্যালুটা এবং 1 2 3 4 যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনি এখানে স্ট্যাটিক ভাবে দিয়ে দিবেন না। তখন দিবেন যেটা করবেন যে আপনি ডাটাবেজের সাথে কানেক্ট করবেন, ডাটাবেজের সাথে কানেক্ট করে ডাটাবেজ থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা নিয়ে আসবেন এবং সেই ইউজার নেম পাসওয়ার্ডটা মিলিয়ে দেখবে যে অল ওকে কিনা, দেন দেখাবে যে ইউ আর সাকসেসফুলি লগ ইন। বাট এখানে আপাতত আতিক এবং 1 2 3 4 দিয়েই দেখাবে যে ইউ আর সাকসেসফুলি লগ ইন। যদি আতিক এবং 1 2 3 4 না ইউজ করে অন্য কিছু ইউজ করা হয় তখন আমার মেসেজ দেখাবে যে দেয়ার ওয়ার সাম এরর্স, যে কোনো কিছু একটা ভুল হয়েছে। এবং এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে তখন তুমি তোমার এই ইউজার নেম যেটা ইউজারে দিল সেই ইউজার নেমটা এখানে শো করাবা, এই এলস ইউজার নেমটা কালেক্ট করবে এবং মেসেজের মধ্যে দেখাবে প্লিজ লগ ইন, যে তোমার মেসেজটা ভুল হয়েছে। মানে ইউজার নেমটা আর নতুন করে কালেক্ট করতে হবে না, ইউজার নেম একেবারেই কালেক্ট হয়ে যাবে। মানে আমি যে ধরেন এখানে আতিক দিলাম কিন্তু পাসওয়ার্ড দিলাম, এটা আমি রেজাল্টটা একটু পরে দেখাচ্ছি, আগে বুঝে নেই। তারপর হচ্ছে HTML কোড, HTML কোডের ভেতর আমাকে প্রথমে যেটা করতে হবে ইকো দিয়ে আমি মেসেজটা শো করালাম। এই যে এইখানে আমার 3টা মেসেজ অ্যাড করেছি, একটা হচ্ছে যদি ইউজার সাকসেসফুলি লগ ইন করতে পারে তাহলে এই মেসেজটা শো করবে, যদি ইউজার সাকসেস পাসওয়ার্ড বা ইউজার নেম ভুল দেয় তাহলে এই মেসেজটা দেখাবে, অথবা ইউজার নেম যদি কোনো কিছুই না দেয় তাহলে এইটা দেখাবে। তো 3টা মেসেজ, এই 3টা মেসেজ কই শো করবে, এই 3টা মেসেজ এই জায়গার মধ্যে শো করবে। এবং এরপরে আমার যে HTML এর যে নরমাল ফর্মের কোডটা আছে সেই ফর্মের কোডটাই এখানে শো করানো হচ্ছে। এবং এর ফর্মের মধ্যে ওই যে আগেরবার আমরা অন্য একটা ফাইলে চলে গিয়েছিলাম, বাট এইবার কিন্তু এই যে আমার 50.php এইখানেও কিন্তু এই 50.php অন্য ফাইলের মধ্যে আমি যাচ্ছি না, সেম ফাইলের মধ্যেই। আচ্ছা, এখানে আরেকটা যে কাজ করা হয়েছে যে আমি এখানে একটু কিন্তু বলেছিলাম যে দেয়ার ওয়ার সাম এরর, যে ইউজার যদি ইউজার নেমটা ইনপুট করে ইউজার নেমের বক্সের মধ্যে কিন্তু পাসওয়ার্ডটা ভুল দিল তখন সে ওই ইউজার নেমটা আর মুছবে না, ইউজার নেমটা রেখে দিবে এবং পাসওয়ার্ডটা অন্য একটা পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক করে দিয়ে বলবে যে তুমি পাসওয়ার্ডটা দাও, পাসওয়ার্ডটা তোমার ভুল হয়েছে। এবং সেই ইউজার নেমটা যে সে রেখে দিবে সেই ইউজার নেমটা কিভাবে রাখবে, সেই ইউজার নেমটা রেখে দেওয়ার জন্য এখানে দেখুন পিএইচপি ইকো HTML স্পেশাল ক্যারেক্টার, এই কোডটা কেন ইউজ করা হচ্ছে, কারণ হচ্ছে একজন ইউজার সে এখানে নাম ইউজ করা হয়েছে আতিক, কিন্তু যদি একটা ইউজার তার নাম দেয় স্ল্যাশ আতিক তারপর আবার এই এরকম কোডিং টাইপের, তখন সে যেন এটারে কোড মনে না করে সেই জন্য এখানে দেওয়া হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। এবং সেই ইউজার নেমটা সে এখানে ইউজার নেম বক্সের মধ্যে রেখে দিবে এবং বাকি যা কাজ আগের মতো নরমাল HTML ফাইল। তো চলুন দেখা যাক। এবার এখানে আমি দিলাম হচ্ছে আতিক এবং পাসওয়ার্ডটা এখানে আমি ভুল একটা পাসওয়ার্ড দিলাম এবং সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করলে দেখুন এবার আমার 50.php ফাইলের মধ্যে আছে, কিন্তু এখানে একটা মেসেজ শো করছে দেয়ার ওয়ার সাম এরর্স, যে আমার মেসেজটা ভুল হয়েছে, মানে আমার পাসওয়ার্ডটা ভুল হয়েছে। এবং আমি যে আতিক নামটা অ্যাড করেছিলাম সেই আতিকটা কিন্তু এখানে রয়ে গেছে। আতিকটা কিভাবে রয়ে গেল, এই যে এখানে আমি ইকো দিয়ে HTML স্পেশাল ক্যারেক্টার ইউজার নেম যে রেখে দিয়েছিলাম সেই কারণে আমার এই আতিক নামটা কিন্তু সে আর মুছে নাই, রেখে দিছে। এবার আমি আমার পাসওয়ার্ডটা যদি 1 2 3 4 এই এখানে যেটা দেওয়া হয়েছিল সেই 1 2 3 4টা যদি এখানে দেই এবং এবার যদি আমি সাবমিট করি, সাবমিট করার পর এই পেজটা আবার রিলোড হলো এবং এখানে দেখাচ্ছে ইউ আর সাকসেসফুলি
লগইন, যে আমি সাকসেসফুলি লগইন হতে পেরেছি। তো এটাই ছিল যে আমার এক পেজের মধ্যে একটা ইউজার কিভাবে লগইন করতে পারে, মানে এরর মেসেজ আমরা কিভাবে দেখাইতে পারি বা সাকসেসফুল মেসেজ কিভাবে দেখাইতে পারি, ডেটা কিভাবে শো করতে পারি, সেই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। এখানে আরেকটা কাজও করা যেতে পারে, যেমন আমি হেডার, এখানে আমরা আগে দেখেছিলাম হেডার হেডার ফাংশন নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো সেই হেডার ফাংশনের মধ্যে যদি আমি কি বলে পেজটাকে রিডাইরেক্ট করে বলি যে যদি সাকসেসফুলি লগইন হয়ে যায়, এই যে এখানে যে আমি মেসেজ দেখিয়েছি যে সাকসেসফুলি লগইন, আমি যদি সাকসেসফুলি লগইনের এই মেসেজটা না দেখিয়ে এখানে এই হেডারের মধ্যে কোড পেজ রিডাইরেক্ট করে দিয়ে দেই যে আমার index.php ফাইলে বা হোম পেজ.php ফাইলের মধ্যে চলে যাবে, দেন আমার কিন্তু এই পেজটা লগইন সাকসেসফুলি লগইন হলে হোম পেজে চলে যাবে। অনেকটা ফেসবুকের মতো, ফেসবুকে আপনি যখন লগইন করলেন, লগইন করার পর যদি ওকে হয় তাহলে কিন্তু আমরা ফেসবুকের ভিতরে চলে যাই, আর যদি ওকে না হয় দেন কিন্তু আমাকে আবার ওই লগইন পেজেই থাকতে হয়। সো সেই কাজটা কিন্তু আমরা ইজিলি এই যে এখানে করতে পারি। তো যাই হোক, এটা হচ্ছে আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যে আমরা সিঙ্গেল পেজ এবং ডাবল পেজে কিভাবে ফর্ম প্রসেসিং করতে পারি। চলুন এবার আরেকটু ডিপে যাই, সেটা হচ্ছে ভ্যালিডেটিং ফর্ম ভ্যালুস, যে আমাকে ফর্ম যদি ভ্যালিডেট করতে হয়। স্বভাবত এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে স্বভাবতই আমরা অনেকেই একটা ব্যাপার করে থাকি, যে সেটা হচ্ছে যে আমি যদি পিএইচপি দিয়ে ফর্ম ভ্যালিডেশন করি এটা অনেক স্ট্রং হয়, স্বাভাবিক, মানলাম। কিন্তু আমি তো জাভাস্ক্রিপ্ট দিয়েও বা যে কোয়েরি দিয়েও ফর্ম ভ্যালিডেশন করতে পারি, তাহলে পিএইচপি দিয়ে কেন করব? জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি আমি ফর্ম ভ্যালিডেশন করি তাহলে যে সমস্যাটা হয়, আমার ব্রাউজার থেকে যদি আমি জাভাস্ক্রিপ্টটাকে ডিসেবল করে দেই, দেন আমার সেই জাভাস্ক্রিপ্ট কিন্তু আর কাজ করতেছে না। দেন আমার ইউজার যদি চায়, সে আমার ওই ফর্ম ভ্যালিডেশনটাকে অ্যাভয়েড করে ইউজার লগইন পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফেলতে পারে বা ভুল ডেটা ইনসার্ট করে দিতে পারে। কিন্তু আমি যদি পিএইচপি দিয়ে করি, ব্রাউজারে কিন্তু পিএইচপি কোডকে এড়ানোর মতো কোনো ওয়ে নাই, যার ফলে আমার ইউজার বাধ্য সে আমার ভ্যালিডেশন অনুযায়ী ফর্ম সাবমিট করতে। এবং ক্লায়েন্টরা অনেক সময় স্বভাবতই বলেই দেয় যে আমরা পিএইচপি দিয়েই করো, ফর্ম ভ্যালিডেশনটা করতে হবে, ওই জাভাস্ক্রিপ্ট বা যে কোয়েরি দিয়ে করা যাবে না। এটার পেছনে কারণটা অনেকটা এটাই। তো ফর্ম ভ্যালিডেশনের ক্ষেত্রে কমন যে 6টা ব্যাপার, সেটা হচ্ছে প্রেজেন্স, যে ফর্ম ভ্যালিডেশনটা যে আমাকে নাল বা এমটি থাকা যাবে না, অবশ্যই কিছু একটা ভ্যালু দিতে হবে। তারপর স্ট্রিং লেন্থ, যে আমার ভ্যালিডেশনে যে ধরেন ইউজার নেম মিনিমাম 3 ক্যারেক্টার থেকে ম্যাক্সিমাম 8 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, এই টাইপের যদি কোনো একটা ভ্যালিডেশন করতে চাই। তারপর টাইপ, ডেট টাইপ হইতে পারে, টেক্সট টাইপ হইতে পারে, ক্যারেক্টার টাইপ, নাম্বার টাইপ হইতে পারে, এরকম অনেকগুলা টাইপ আছে, ইমেল টাইপ হইতে পারে, এরকম টাইপ করা যেতে পারে। ইনক্লুশন সেট এবং ইউনিকনেস এবং ফরম্যাট, এই 6 ধরনের ব্যাপার স্যাপার আছে। তো এই 6 ধরনের ব্যাপারগুলোর এক্সাম্পল আমি এখানে দিয়েছি। যে ধরুন আপনি একটি কোড লিখলেন যেটির মধ্যে হচ্ছে প্রেজেন্স, এখানে বলা হলো ইফ নট, এখানে আশ্চর্যবোধক চিহ্নের মাধ্যমে দেখাচ্ছে নট, ইফ সেড ভ্যালু এমটি ভ্যালু, যদি এমটি থাকে তাহলে আমাকে দেখাবে হচ্ছে ভ্যালিডেশন ফেইল। তো এটি আমার সবচেয়ে বেশি ভালো হয় যদি আমি এই কোডটিকে কপি করলাম, এই পর্যন্ত কপি করলাম, আমি নোটপ্যাড প্লাস প্লাস এর একটি ফাইল নিলাম। আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাস এর ফাইল নেওয়ার থেকে আমার এখানে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এই page.php আমরা এর আগের পর্বে দেখেছিলাম, যে সেখানে আমি এটিকে পেস্ট করলাম। এবং এখানে আমার এটিকে পেস্ট করার পর এখানে দেখুন যে আমার পিএইচপি প্রেজেন্স, যে আমাকে ডাটা অবশ্যই থাকতে হবে, নাল হওয়া যাবে না, আমার এমটি ভ্যালু দেওয়া যাবে না। তো সেই হিসেবে ধরুন এটিকে আমি যদি সেভ করলাম page.php, এবং এবার যদি আমি আমার লোকাল হোস্টে যাই এবং লোকাল হোস্টে যাওয়ার পর page.php এই পেজের মধ্যে যাই, এই পেজের মধ্যে এই ডাটাটি একদম লাস্টের যে ডাটাটি, সেই ডাটাটি এখানে দেখাচ্ছে। তো বাট
ধরুন এখানে যেটা হচ্ছে যে এই ভ্যালিডেশনটা আমি এখানে শো করতে যাচ্ছি, যে প্রথমে একটা ভ্যালিডেশন যে আমাকে ইনপুট বক্সের মধ্যে অবশ্যই কোনো ডেটা থাকতে হবে। তো এটার জন্য আমার এই কোড যে ইফ সেট ভ্যালু এমটি ভ্যালু, যে যদি ভ্যালু না থাকে তাহলে আমাকে দেখাবে ভ্যালিডেশন ফেল, যে আমার ভ্যালু থাকতে হবে, বা লিখতে হবে যে ক্যান নট বি ব্ল্যাঙ্ক। সো আমি এখানে এটাই থাকলো এবং এটাকে আমি ছেড়ে দিলাম এবং সেভ করলাম। এবার আমি এই পেজটাকে যদি রিলোড দেই, রিলোড দেওয়ার পর এখানে দেখুন ভ্যালিডেশন ফেইলড এই কথাটি চলে আসছে। ভ্যালিডেশন কথাটি ফেইল চলে আসছে কারণ হচ্ছে এখানে কোনো ফাইল নাই। এবার আমি এখানে যদি আবার এ বি সি এটুক দিয়ে সেভ করলাম, পেজটাকে রিলোড দিলাম, এবার দেখুন আমার সেই মেসেজটি কিন্তু আর নাই। তার মানে আমার ভ্যালিডেশন ওকে, মানে আমার ডাটা ইউজ করা হয়েছে। এরপর হচ্ছে স্ট্রিং লেন্থ, যে আমাকে এখানে যে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু, তো এখানে ভ্যালু এটা হচ্ছে আমার ভ্যালুটা, এবং এখানে মিনিমাম ভ্যালু 3, যে আমাকে মিনিমাম 3 ভ্যালু দিতে হবে। তো আমি এখানে 2 ভ্যালু দিলাম, এ আর বি দিলাম। এবার আমি এটাকে সেভ দিলাম এবং আমি রিলোড দিলাম, এখানে দেখুন ভ্যালিডেশন ফেল কথাটি চলে আসছে। এবার আমি এখানে সি দিলাম কারণ আমার 3টা হয়ে এ বি সি, এবং এবার যদি আমি পেজটা রিলোড দেই দেখবেন এবার আমার সেই এরর মেসেজটা আর নাই। এবার এখানে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম লেন্থ, এইটুক কিন্তু আমার একটা কোডের মধ্যে পড়তেছে। আমি সবগুলো এক পেজের মধ্যে দেখিয়ে দিয়েছি আর কি, জাস্ট সময়টা বাঁচানোর জন্য। এখানে যেটা করা হয়েছে, ইফ এখানে ম্যাক্সিমাম ভ্যালু আমাকে যেটা করতে হবে, ম্যাক্সিমাম ভ্যালু এখানে 6 এর মধ্যে থাকতে হবে। তো ধরুন এ বি সি ডি ই এফ জি, আমি 7টা দিলাম এবং এটাকে সেভ করলাম, এবং এখানে দেখুন ভ্যালিডেশন ফেইলড, যে আমার এখানে 7টা ভ্যালু হয়ে গেছে। বাট এবার আমি যদি আবার এবিসিডি দেই, সেভ দিলাম, রিলোড দেই, আমার মেসেজটা নাই। তো এরকম ভাবে আমার ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু অ্যাড করতে পারি ভ্যালিডেশনের ক্ষেত্রে। এরপর হচ্ছে আমার স্ট্রিং টাইপের ডাটা, মানে টাইপ, ডেট টাইপ, ইমেল টাইপ, এরকম টাইপ যে রয়েছে, স্ট্রিং টাইপের ডাটাগুলো যদি আমি ইউজ করতে চাই, যেমন এখানে আমি ইউজ করেছি 1, যার ফলে আমার ওকে। বাট আমি এখানে যদি 1 ইউজ না করে আমি ইনভার্টেড কমা দিয়ে উঠিয়ে দিলাম এবং সেভ করলাম, এইবার যদি আমি পেজটাকে রিলোড দেই দেখুন ভ্যালিডেশন ফেইলড কথাটি চলে এসেছে। কারণ হচ্ছে যদিও আমি এখানে 1 হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা বুঝলাম, কিন্তু ইনভার্টেড কমা না দেওয়ার ফলে আমার পিএইচপি বুঝতে পারতেছে না যে আমার এটা 1 ভ্যালু, সে এটাকে অন্যভাবে নিচ্ছে। তো এইভাবে আমরা টাইপ ডিটেক্ট ভ্যালিডেশন করতে পারি। এরপর হচ্ছে যে আমার ডেটা এর মাধ্যমে যে আমার এই ভ্যালুর মধ্যে থাকতে হবে, না হলে হবে না। তো সেই হিসেবে ধরুন এখানে আমি দিলাম 5 এবং সেভ করলাম, যে আমার 1 2 3 4, কিন্তু আমি দিলাম 5, সেভ করলাম এবং পেজটাকে রিলোড দিলাম, দেখুন ভ্যালিডেশন ফেইলড কথাটি চলে এসছে। এবার 5-এর জায়গায় আবার যদি এবার আমি 3 দেই এবং সেভ করলাম এবং পেজটাকে যদি রিলোড দেই, তাহলে দেখুন আমার এরর মেসেজটি চলে গেছে। আচ্ছা, ইউনিকনেস, যেহেতু আমার ডাটাবেস নাই সেহেতু আমি এখন ইউনিক বুঝাইতে পারতেছি না, বাট ইউনিকের ব্যাপারটা আপনারা আশা করি বুঝতে পারছেন। যে আমার ডেটায় যেমন ইউজার নেম একটা লোকের ইউজার নেম ইউনিক হবে, আরেকটা লোকের সাথে কখনোই মিলবে না। তো সেই হিসেবে আমার ইউজার নেমটা এক ইউজার আরেক ইউজারের থেকে ভিন্ন হবে। সেই ইউনিকটা চেক করার জন্য আমার ডাটাবেজের সাথে কানেক্ট করবে, ডাটাবেজের সাথে সবগুলো ডাটা মিলিয়ে দেখবে যে ইউজার নেমটা ইউজ করেছে সেই ইউজার নেমটা অন্য কারোর সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে দেখাবে যে এই ইউজার নেম অলরেডি টেকেন, আর যদি না মিলে দেন তো ওকে, যে ফার্দার যে কাজ করার সেই কাজগুলো করে যাবে। এরপর হচ্ছে ফরম্যাটের ক্ষেত্রে যেমন এখানে ধরুন যেমন প্রেগমেজ, এইটির মাধ্যমে যে আমার ফাইলটা পিএইচপি ফরম্যাটে থাকতে হবে। পিএইচপি ফরম্যাটের জায়গায় আমি দিলাম PHPX এবং আমি এটাকে সেভ করলাম, রিলোড দিলাম, এখানে দেখুন এ ম্যাচ ওয়াজ নট ফাউন্ড এটা দেখাচ্ছে। বাট যদি এটা উঠাই দেই তাহলে এখানে দেখাবে এ ম্যাচ ওয়াজ ফাউন্ড। এই কারণে এতক্ষণ ওই নিচে আমি বা অন্যান্য কোডের কাজ দেখাতে গিয়ে এই জিনিসটা দেখাচ্ছিল যে এ ম্যাচ ওয়াজ ফাউন্ড। আচ্ছা, এরপর ইমেলের ক্ষেত্রেও
যে এখানে আমরা অনেক সময় ইমেল ভ্যালিডেশন করতে যাই, এবং ইমেল ভ্যালিডেশনে যে ফর্মটা লাগে সেটা হচ্ছে যে আমার প্রথমে ইমেলের যে নামটা সেই নাম দেওয়া থাকবে, এরপর @, তারপরে যে ডোমেন নেম, তারপর হচ্ছে .com। এই ফরম্যাটে অ্যাজ ইউজুয়াল একটা ইমেল অ্যাড্রেস থাকে, এবং সেই ইমেল অ্যাড্রেসটার মধ্যে যেমন প্রেগ ম্যাচ, যে আমার এই ভ্যালুটা অবশ্যই থাকতেই হবে, সেটা হচ্ছে @, এবং এটা আমি জাস্ট একটু ইজি ভাবে বোঝানোর জন্য করেছি, কারণ শুধু ইমেল অ্যাড্রেসে @, দিয়া ইমেল অ্যাড্রেস ম্যাচ করলে হবে না, কারণ অনেকে এটাও করতে পারে যে শুধুমাত্র এইটুক, যে ইমেল @, তাইলে তো আমার এটা ইমেল ভ্যালিডেট হয়ে গেল, কিন্তু এইটুক দিলে হবে না। জাস্ট এটা আমি জাস্ট ব্যাপারটাকে সোজা করে বোঝানোর জন্য এই কাজটা করছি, যে শুধুমাত্র আমি এইটুক দিয়ে বোঝাইতে যাচ্ছি। তো যাই হোক, @, যদি থাকে তাহলে সে ধরে নেবে যে এটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো এটা যদি ভ্যালিড ইমেল, ধরুন আমি এখানে @ উঠাই দিলাম এবং সেভ দিলাম, এবং পেজটা যদি রিলোড দেই তাহলে এখানে দেখুন ম্যাচ ওয়াজ ফাউন্ড আগেরটার জন্য দেখাচ্ছে, আর এই ভ্যালিডেশন ফেল, যে আমার ভ্যালিডেশনটা হয় নাই। এই ভ্যালিডেশন ফেল দুইবার আসছে, কারণ হচ্ছে আমার পরের যে কোডটা সেটার জন্যও। তো যাই হোক, ওইটা আমি পরে আসছি। তো এবার আমি @ দিলাম, দেওয়ার ফলে এবার যদি আমি সেভ দিয়ে আবার করি, তাহলে আপনারা দেখতেই পাচ্ছিলেন আগের বার যে ভ্যালিডেশন ছিল না, ফেলড হচ্ছিল না। এটা হচ্ছে আমার ইমেল ভ্যালিডেশনের যে ব্যাপারটা। তারপর যেটা আরেকটা যে ব্যাপার, সেটা হচ্ছে যে অনেকে এরকম করতে পারে @ আগে কিছু দিল না, দিয়া এইটুক দিয়ে দিল এবং সেভ দিলাম। এটাতে আমার এই ভ্যালিডেশনটা কিন্তু ঠিকই পাস করে যাবে, এবং আমি যদি পেজটা রিলোড দেই তাহলে এই যে ভ্যালিডেশনটা আমার ঠিকই পাস করে গেল। কিন্তু আমার পরের যে ভ্যালিডেশনটা আছে, যেটা এখানে, যে আমার এক্সাক্ট একটা পজিশনের মধ্যে যে মিনিমাম এটার আগে একটা বা দুইটা ক্যারেক্টার থাকতে হবে, কারণ একটা ইমেল অ্যাড্রেসের আগে @ এর আগে মিনিমাম একটা বা দুইটা ক্যারেক্টার তো থাকেই স্বাভাবিক। তো সেই হিসেবে যে এই @ এর আগে একটা বা দুইটা ক্যারেক্টার থাকতে হবে, @ এর পরে একটা বা দুইটা ক্যারেক্টার মিনিমাম থাকতে হবে, এরপরে হচ্ছে একটা ডট থাকতে হবে, এরপরে আবার একটা বা দুইটা ক্যারেক্টার থাকতে হবে। এরকম ভাবে আমাদের ইমেলটা ভেরিফিকেশন করতে হয়, যেটা হচ্ছে পরের স্টেপে আমি দেখাতে চাচ্ছিলাম। বাট টুডে আই এম রিয়েলি সো টায়ার্ড, এবং এই কারণে আমার মনে হয় যে আপনারাও অলরেডি যথেষ্ট টায়ার্ড হয়ে গেছেন এতটুকু বোঝানোর পরে। সো টেক এ ব্রেক, আমাদের আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত